প্রতিটা চুমুতে ভালোবাসা, অস্থিরতা, অভিমান মিশে আছে নিদ্রের। নিদ্র যে কতটা অস্থির হয়ে আছে তার প্রতিটা চুমুতে প্রকাশ পাচ্ছে। অদ্রির বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে, শেষ হবে কবে কে জানে। দুপুরের দিকে ঝাড়া ঝাড়া বৃষ্টি শুরু হলো। নিদ্র বসার ঘরে বসে খবরের কাগজ পড়ছিল। খুব জোরে বৃষ্টি পড়া শুরু হলে নিদ্রের মনোযোগ খবরের কাগজ থেকে সরে গেল। হুট করে উদাসীনতা ভর করলো। দরজা খোলাই ছিল। বাহিরে বৃষ্টি পড়া দেখে নিজেকে আটকে রাখতে পারল না। খবরের কাগজ টি টেবিলের উপর রেখে উন্মাদের মতো উঠানে নেমে এলো। সাদা রঙের ট্রাউজার কাদায় লেপ্টে ঈর্ষ খয়েরি রঙের রূপ নিয়েছে। পরনে আকাশি রঙের গেঞ্জিতে বৃষ্টির পানি ফোঁটায় ভিজতে শুরু করেছে। নিদ্রের কাছে সময়টাকে বোতলবন্দি করতে ইচ্ছে করছে। বৃষ্টির ঠান্ডা পানিতে ক্লান্তি, উদাসীনতা উপড়ে যাচ্ছে। নিদ্র স্থির করলো যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে ততক্ষণ সে ভিজবে। ঠান্ডা লাগলে লাগুক, তাতে তার আনন্দ কেউ ভাগ বসাতে পারবে না। অদ্রি দুপুরে সবার আগে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। খুব ক্লান্ত লাগছিল। তার চেয়ে বড় বিষয় হচ্ছে হাতের ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠেছিল। নিদ্র বুঝতে পারলে কষ্ট পেত, শুধু শুধু নিজেকে দোষারোপ করত। সকালে নাস্তা দিতে গিয়ে যা শুরু করেছিল, অদ্রি হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। নিদ্র প্রথম পরোটাটা শেষ করে দ্বিতীয়টায় হাত দিবে, আর তখনই অদ্রির মনে হলো তাতে কেউ সজোরে টান মেরেছে। ব্যথায় কুকড়ে উঠল, আর নিদ্র সাথে সাথে বলল, আমার জন্যই আপনাকে কষ্ট পেতে হচ্ছে। তেমন কিছুই না, মাঝে মধ্যে একটু টান লাগে আর কি। অদ্রি, আমাকে মিথ্যা বলে লাভ নাই। আপনার মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে একটু টান নাকি। আপনি সবসময় একটু বেশি বোঝেন। আপনার গতকাল রাতে যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে তাতে তো আমারই অবস্থা খারাপ। কোলে করে কোনো মতে বিছানায় শুয়ে দিয়ে আমি রশিদ সাহেবকে ফোন করলাম। পুরো রাত আমি চোখ বন্ধ করতে পারিনি। সামান্য একটা ফোসকা থেকে এত কিছু হতে পারে জানা ছিল না আমার। তার উপর আপনি বেহুশ হয়ে পড়ে আছেন। আপনি আগে নাস্তা শেষ করুন, আপনার কাছে অনেক অনেক সময় আছে গল্প করার, তাই না? ফিউচার জানার ক্ষমতা আমার নেই, বলা কি যায় 1 মিনিট পরে কি হবে। ধরুন না গতকালের ঘটনাটার কথা, দরজা খুলতে গিয়ে আপনার হাত কেটে গিয়ে আপনি অজ্ঞান। রক্তের গন্ধটা নাকে যাওয়ার পর থেকেই খারাপ লাগছিল। তারপর পেটের ভেতর থেকে বমি আসতে চাইলো, কিন্তু তার আগেই ঠাস। কথাটা বলেই অদ্রি হাসতে শুরু করলো। নিদ্র পরোটার টুকরো মুখে পুরে দিয়েই বলল, আমার কিছু হলে কষ্টটা আপনি বুঝবেন। অদ্রি আর কিছু বলার সাহস ছিল না, মনে মনে বলছিল, আমি কষ্টটা বুঝতে চাই না। নিদ্র বলল, এরপর থেকে আমি রুড বিহেভ করতে গেলে আমাকে ঠাস করে চর বসিয়ে দিবেন। তারপর আমি চুপ হয়ে যাব। আমি তো চাই না আপনি চুপ থাকুন। আপনি কথা না বললে কিভাবে বুঝবো অভিমান ভর করেছে আপনাকে? ভালোবাসলে প্রিয় মানুষের নীরবতার ভাষাও বোঝা যায়। আপনি বুঝতে পারেন? হ্যাঁ পারি। আপনার হাতে প্রচুর ব্যথা হচ্ছে কিন্তু আপনি আমাকে বুঝতে দিতে চাচ্ছেন না। অদ্রি, আপনি রুমে গিয়ে রেস্ট নিন। নোংরা প্লেট বাটি আমি কিচেনে রেখে আসব। প্লিজ অদ্রি, আমার কথাটা শুনবেন? অদ্রি মুচকি হাসলো। বুঝেছি, আপনি কথা বলবেন না। দেখুন একটু সুস্থ হন, তারপর অনেক অনেক গল্প করা যাবে। আচ্ছা আপনি থাকুন। অদ্রি চলে যাওয়ার পর নিদ্র নোংরা বাসন কিচেনে রেখে এসে ঘুমানোর চেষ্টায় ব্যস্ত হলো। অদ্রির বৃষ্টির শব্দে ঘুমটা ভেঙে গেল। জানালা দিয়ে পানির ছিটা মুখে আসছিল। অদ্রি জানালা আটকে দিতে দেখলো নিদ্র জানালা বরাবর নিচে দাঁড়িয়ে ভিজছে। ছেলেটা পাগল মনে হচ্ছে অদ্রির। পুরো ট্রাউজারে কাদা লেপ্টে আছে। বৃষ্টির পানিতে কাদা ধুয়ে যাচ্ছে, আর সে আবার কাদা লেপ্টে নিচ্ছে। বৃষ্টির পানিতে গায়ের রংটা আরো বেশি ফর্সা মনে হচ্ছে। অদ্রি এই পাগলের পাগলামি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বৃষ্টির পানি এসে তাকেও ভিজিয়ে দিচ্ছে, সেদিকে খেয়াল নেই। নিদ্র দোতলায় জানালার দিকে তাকিয়ে হাতের ইশারায় নিচে আসতে বলল। অদ্রি ডান হাতে ব্যান্ডেজ দেখালো। নিদ্র নিজের মাথায় টোকা দিয়েই হাসলো, অসম্ভব সুন্দর হাসি। নিদ্র অদ্রির জন্যই এখানে এসে দাঁড়িয়ে ভিজছিল। মনে ক্ষীণ আশা ছিল, হয়তোবা ম্যাডামের রূপ একটু দেখা গেলেও যেতে পারে। মেয়েটার চোখের নিচে কালো দাগ গাঢ় থেকে গাঢ় হচ্ছে দিন দিন। নিদ্রে তাই মনে হলো। অদ্রিকে নিজের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে নিদ্র ফ্লাইং কিস ছুঁড়ে দিতেই অদ্রি লজ্জা পেয়ে জানালার পাশ থেকে সরে দাঁড়ালো।
রীতা অদ্রির রুমের দিকে আসছিল। লিলিকে নিদ্রের রুম থেকে বের হতে দেখে হতভম্ব হয়ে গেলেন। মেয়েটা তো সাহস কম না, এভাবে অন্য কারোর রুমে যায় নাকি? আর কি করতে গেল ওখানে? চুরি করলো না তো? বিদেশ থেকে এসেছে, রুমে রাখা ব্যাগে টাকা পয়সা থাকাটা স্বাভাবিক। তাকে এই সময় এখানে দেখবে ভাবতে পারেনি। অনেক কষ্টে একটু সুযোগ পেয়েছে রঙিন ভাইজানের রুমে আসার, কিন্তু ভাইজান রুমেই নাই। কিন্তু তার ব্যবহার করা টি শার্ট ছিল। বুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ থেকে যেই না বের হলো, আর তখনই সামনে রীতা পড়ল। সেদিনও অদ্রির কাছে ধরা খেয়েছে, আর আজকে রীতার কাছে। তার ভাগ্যটাই খারাপ। কি বলবে ভাবতে ভাবতেই রীতা তাকে ডাকলেন। এই মেয়ে ওই রুমে কেন গিয়েছিল? এটা থালা বাসন আছে কিনা দেখার জন্য। যার রুম তার অনুমতি নিয়েছিলে? হ্যাঁ। লিলি এবার খুব সুন্দর করে মিথ্যে বলে দিল। রীতার প্রতি উত্তরে অপেক্ষা না করে নিচে নেমে রান্না করে পা বাড়ালো। রীতা অদ্রিকে চেয়ারে বসে থাকতে দেখেই বলল, ব্যথা কমেছে? কিছুটা। লিলিকে নিদ্র না কে যেন ওনার রুম থেকে বের হতে দেখলাম। নিদ্র তো তার রুমে নেই, তাহলে লিলি কি করতে গিয়েছিল? জিজ্ঞাসা করেনি কেন গিয়েছিল? বললো এটা থালা বাসন আনতে গিয়েছিল। নিদ্র তো নিজেই নোংরা বাসন কিচেনে রেখে এসেছিল। না, এই মেয়েটা কি শুরু করেছে আবার, আল্লাহ জানে। লিলিকে ডেকে পাঠাবো? না, ওই মেয়ে কিছুই স্বীকার করবে না, উল্টো বেয়াদবি করবে। আমি নিদ্রকে বলে দেখব কিছু হারিয়েছে নাকি। আর একটা কথা। বলুন। আসমা আন্টি আপনার সাথে কথা বলতে চান। আচ্ছা, তাকে বলুন আমি আসছি। তুমি তো অসুস্থ, তাকেই ডেকে আনি। আমার একটু হাঁটতে ইচ্ছে করছে, এই সুযোগে হেঁটে আসাও হবে। নিদ্র রাস্তায় বসে ভিজছিল। তেমন কোনো যানবাহনের রাস্তায় যাওয়া আসা করে না, তার উপর আবার ঝুম বৃষ্টি হচ্ছে। ৫-৬ জনের একটি দল বেশ হৈহুল্লো করতে করতে নিদ্রের পাশ দিয়ে যাচ্ছে। বয়স কত হবে? ৯ থেকে ১১-র মধ্যে। মফস্বলের অভেদ্য কুয়াশা আর কাকফাটা রৌদ্র হলেই হলো। আজকেও তার ব্যতিক্রম হয়নি। দল বেঁধে চলেছে আমেজে। দলের মধ্যে সবচেয়ে লম্বার স্বাস্থ্যবান যেই ছেলেটা, সে বেশ জোরালোভাবে বলছে, শোন, আজকে কেউ আমার হুকুমের বাইরে যাবি না। সবচেয়ে পুস্কেটা বলল, ভাই আমি কিন্তু আপনার কথা মাইনা চলি। আরেকটা বাচ্চা পুস্কের মাথায় থাপড় দিয়ে বলল, তুই বেশি তেরামি করস। ঝগড়া লেগে যাবে এই অবস্থায় হুকুম জারি করা হলো। কেউ ঝগড়া না থামালে আজকের কদম অভিযান বন্ধ করে দেওয়া হবে। নিদ্রর মাথায় হঠাৎ করে বুদ্ধি এলো, বৃষ্টির দিনে কদম ফুলের মতো সুন্দর উপহার আর হয় না। রীতার চিল্লাচিল্লিতে অদ্রি প্রায় দৌড়ে আসমা জামানের রুম থেকে বসার ঘরে এসে উপস্থিত হলো। পুরো বসার ঘরে কে যেন কাদা মাটি দিয়ে মাখিয়ে রেখেছে। বেশ বড় বড় পায়ের ছাপ দেখা যাচ্ছে। নিদ্র ছাড়া এ কাজ আর কেউই করেনি। রীতা বললেন, দেখো তো, পুরো বসার ঘর থেকে শুরু করে সিঁড়ি পর্যন্ত কাদামাটি দিয়ে নোংরা করে রেখেছো। আর কত কাজ করা যায়? লিলি কই? ওকে ডাকুন। লিলিকে ডাকা হলো। অজ্ঞাত তাকেই সব পরিষ্কার করতে হলো। রীতা বললেন, সব নিদ্র না কি যেন তার কাজ। আমি তাকে নিষেধ করে দিব, আপনি একটু রেস্ট নিন। অদ্রির বিছানার উপর কয়েক গুচ্ছ ভেজা কদম ফুল রাখা, হলুদ আর সাদার অভূতপূর্ণ মিশ্রণে। প্রথমে অদ্রি বিরক্ত হলো, তার বিছানাটা ভিজে উঠেছে, তাও একেবারে মাঝ বরাবর। পরক্ষণে মুচকি হেসে কয়েকটা কদম হাতে নিয়ে ঘ্রাণ নিল। ছোটবেলায় সেই নিজে গাছে উঠে কদম ফুল পাড়ত। ওদের বাসার পাশে কদম গাছ ছিল কয়েকটা। ভরা বর্ষায় যখন পুরো গাছ জুড়ে কদমে হলুদ হয়ে যেত, তখন তার ছোট ঘরটাতেও রাতের বেলায় কদমের ঘ্রাণটাকে হাতছানি দিয়ে রাখত। নিজের গাছে উঠে হাত ভরে কদম নিয়ে হাসি মুখে বাসায় ফিরত। বাবা কিছু বলতেন না, কিন্তু মা খুব রাগ করতেন। মা বাবার কথা মনে পড়ায় চোখের কোণায় ভিজে উঠেছে অদ্রির। ফুলগুলো তাকে অতীতের মধুর স্মৃতি প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই নয়। খুব সুন্দর, তাই না? অদ্রি কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, অসম্ভব সুন্দর মানে আমি ঠিক আপনাকে বোঝাতে পারবো না। গ্রানটা আরো বেশি সুন্দর। অদ্রির ঘাড়ে ঠোঁট ঘষে দিয়ে বলল,
ভালো লেগেছে? একদম ফ্রেশ কদম ফুল, বৃষ্টির ঠান্ডা পানিতে ভিজে একদম সেজেগুজে আপনার কাছে এসেছে। আপনার অনুভূতিটা কেমন? প্রথম প্রশ্নের উত্তর, ভালো লাগার উপরে কিছু থাকলে সেটাই লেগেছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমার অনুভূতিগুলো আপনার জন্যই এলোমেলো হয়ে যাচ্ছে। কাঁধে মুখ নিয়ে বলল, আমি কি করলাম শুনি? এতটা ভালোবাসতে নেই, আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য নই। ভালোবাসা পাওয়ার যোগ্য তো আমি নই অদ্রি। অদ্রি মুচকি হেসে বলল, হাসালেন। আমি কি যোগ করছি আপনার সাথে? না, তাহলে হাসলেন যে? আপনার মতো পুরুষকে সবাই পেতে চাইবে। পেতে চাইবে, ভালোবাসতে চাইবে না? অদ্রিকে সামনে দাঁড় করিয়ে নিদ্র ওর 2 হাতের কচিতে অদ্রির মুখখানা নিয়ে বলল, ভালোবাসতে যোগ্যতা লাগে না অদ্রি, কিভাবে যেন হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই নিজের মধ্যেই দানা বাঁধতে শুরু করে, আর যখন বুঝতে পারা যায় তখন নিজের সাথে যুদ্ধ বেঁধে যায়। সেই যুদ্ধে কোনো সময় মন জিতে যায়, আবার কোনো সময় মস্তিষ্ক। অদ্রি, ভালোবাসতে যোগ্যতা লাগে না, কিন্তু টিকিয়ে রাখতে যোগ্যতা লাগে। আমার সেই যোগ্যতাটুকু নেই। আছে, একটু বেশি আছে, এই জন্যই তো ফিরে আসা। আমার বিশ্রী অতীতটাকে আপনি মেনে নিতে পারবেন? আরে আপনি বলছেনটা কি? আমার কাছে আপনার অতীত বলতে কিছুই নেই, আপনার বর্তমান ভবিষ্যৎটাই সব। নিদ্রের বাম হাতের কোণি থেকে কিছুটা নিচে চামড়া উঠে সাদা মাংস বের হয়ে আছে। শিউরে উঠে বলল, আপনার হাতে কি হয়েছে? সাদা মাংস কিভাবে বের হয়ে আছে? নিদ্র হাতের ওই অংশটা দেখে হেসে বলল, তেমন কিছুই না। চামড়া উঠে গিয়ে সাদা অংশ বের হয়ে আছে, এটা তেমন কিছুই না। অদ্রির রাগ মিশ্রিত কথার নিদ্র হেসেই বলল, আচ্ছা, অনেক কিছু। ঠিক আছে? না, ঠিক নেই। ঠিক আছে। ছুলে যাওয়ার পর আমি জার্মানি লতার রস লাগিয়েছিলাম। কিভাবে কাটলো? রাস্তায় বসে বসে বৃষ্টিতে ভিজছিলাম। একটা কথা বলি অদ্রি? হ্যাঁ, বলুন। একটু জড়িয়ে ধরি? তবে সাবধান, আমার হাতে যেন ব্যথা না লাগে, আর আপনার হাতও সাবধান। শুধু সাবধান আর সাবধান। শক্ত করে জড়িয়ে ধরে নিদ্র বলতে শুরু করলো, পাশ দিয়ে বাচ্চাদের দল যাচ্ছে, ওদের প্ল্যান ছিল কদম ফুল পাড়ার। আমিও ওদের পিছু পিছু গেলাম। গিয়ে দেখি 5-6টা মাঝারি ধরনের কদম গাছ, আর কদম গাছ ভরা ফুল। আপনি অদ্রি অবাক হতেন দেখলে। এমনিতেই তো কদম ফুল অসম্ভব সুন্দর, সবুজ পাতার মাঝে হলুদ সাদা ফুল, তার উপর ঝুম বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা ফুলে পানির ফোঁটা লেগে আছে। আমি লোভ সামলাতে না পেরে বাচ্চাদের একজনকে বললাম, মানে লিডার যে, তাকে বললাম, আমাকে ফুল পেড়ে দিতে পারবে? পুচকে লিডারটা কি বলল জানেন? অদ্রি বলল, না তো, কি বলল? বলল দেওয়ান যায়, তবে শর্ত আছে। আমি বললাম কি শর্ত? পার পিস 100 করে দিবেন। কিন্তু তখন আমার কাছে কোনো টাকা নেই, কিভাবে দিব? অনেকবার বললাম আগে ফুল দাও, আমি বাসা থেকে টাকা এনে দিব, রাজি হলো না। অদ্রি বলল, তারপর আপনি নিজে ফুলগুলো পাড়ার জন্য গাছে উঠলেন, তাই তো? তাছাড়া উপায় কি? ফুলগুলো তো পরেও আনা যেত, তাই না? যেত, কিন্তু আমার মনে হয়েছিল বৃষ্টি থাকা অবস্থায় ভেজা কদম ফুল দিয়ে আপনার দিনটা একটু অন্যরকম করতে চেয়েছিলাম। অন্যরকম করতে গিয়ে নিজের তো 12টা বাজিয়ে এসেছেন, সেই খেয়াল আছে? আমি পুরুষ মানুষ, এত সহজে ঘায়েল হই না। গাছের ডাল ভেঙে পড়ে গেল, কি হতো? আমি মোটেও অতটা ভারী না। ফুলগুলো নিয়ে নামার পর খেয়াল করলাম যাচ্ছে তাই ভাবে ছুলে গেছে। জার্মানি লতা কিভাবে চিনলেন? গতবার রশিদ চাচা চিনিয়ে দিয়েছিল। একটা কথা বলি, রাগ করবেন না তো? হ্যাঁ বলুন। লিলি আপনার অনুপস্থিতিতে আপনার রুমে গিয়েছিল, একটু ব্যাগপত্র চেক করে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। লিলি? হ্যাঁ, লিলি। ও এমন কেন করবে? আজকাল কেমন যেন হয়ে গেছে, ভালো ব্যবহার তো দূরে থাক, ঝাড়ি ছাড়া কথা বলে না। হতেও পারে, আমার সাথে এখনো তেমন কথা হয়নি। নিদ্র, এখন ছাড়ুন, কেউ চলে আসলে বিপদে পড়ব। চলুন বিয়ে করে ফেলি, তাহলে কেউ দেখে ফেললেও সমস্যায় পড়তে হবে না। বিয়ে এত সোজা বিষয় না। সোজাই তো, কবুল বললাম, শেষ। পরিবারের সম্মতির প্রয়োজন হয়। আমার দাদি আর বাবা, দাদিকে বোঝানো সহজ, আর বাবা একজন আতপাগলা মানুষ, সমস্যার কিছু দেখছি না। নিদ্র, আমি বিধবা মহিলা, সমাজ জানে আমার পরকীয়ার কারণে আমার স্বামী সুইসাইড করেছে। আমি একজন সমাজ থেকে বিতাড়িত নারী, এখানে একটু ঠাঁই পাওয়ার জন্য রীতিমতো পালিয়ে আসা। আমি আপনাকে বোঝাতে পারবো না নিদ্র। আমি আগে বলেছি আপনার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার দাদি বা বাবা কেউই এত কিছু জানবে না।
যতটুকু জানানোর আমি জানাবো, আপনি চুপ থাকবেন। আমি বলেছি তো, আপনার বর্তমান আর ভবিষ্যৎ নিয়েই আমার মাথা ব্যথা। আপনি এর আগে কোনো সম্পর্কে জড়িয়েছেন? নিদ্র চেয়ারে বসে পড়ে বলল। না, প্রথম। তাহলে তো আপনি ভুল করছেন। প্রথম প্রেম সবসময় ভুল মানুষের সাথেই হয়। এই কদিন তো একবারও বললেন না, আজকে প্রথম প্রেম শুনেই বললেন। আর এই লজিকে তো তাহলে আপনিও পড়েন, আপনিও ভুল মানুষের সাথেই প্রেম করছেন। না, আপনার সাথে কথাই আমি পারবো না। তো বিয়েটা কবে করছি আমরা? রশিদ চাচার মেয়ের বিয়েটা হোক, তারপর। বেশি দেরি হয়ে যায় না? আপনি কি জানেন আপনি এখনো বেশ ছোট? বেশি ছোট কই, 22 বছর বয়স আমার। আপনি আমার থেকে 2 বছরের ছোট নিদ্র, বাচ্চা মানুষ আমার কাছে। সে যাই হোক, অল্প বয়সে বিয়ে করার মজাই আলাদা। চা খাবেন নাকি কফি? চা তো আমি খাই না। তাহলে কফি খাবেন? কফিও তো আমি খাই না। কতবার তো দেখলাম দুইটাই খান। অদ্রি চা কফি কেউই খায় না, পান করে। চা পান করব, তবে আমি আর আপনি। রিতা বুঝতে পারছে না অদ্রি কেন ছেলেটাকে কোনো কিছুতে নিষেধ করছে না। আর ছেলেটার প্রসঙ্গ তুললেই কেমন যেন নরম হয়ে যায় অদ্রি। অদ্রির মাঝে কিছু একটা পরিবর্তন আসছে। আসমা জামানকে তার ভালো লাগছে না। এসে সব কিছুতে নজরদারি করছে। এটা করো ওটা করো, যেন নিচেরই বাড়ি। আবার নতুন বুদ্ধি বের করেছে মাটির রান্নাঘর বানানোর। আর অদ্রিও বোকার মতো রাজি হয়ে গেল। মাটির চুলায় এই বৃষ্টির দিনে রান্না করা খুব কষ্টের। আর যদি লাকড়ি ভেজা থাকে তাহলে তো কথাই নেই। অদ্রিকে দেখে আসমা জামান প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না এই বাসার মালিক একজন অল্প বয়সী মেয়ে হবে, ভাবতেও পারেনি। মেয়েটার মধ্যে না আছে অহংকার, না আছে নিজেকে বড় করে উপস্থাপন করার মন মানসিকতা নেই। আসমা জামান মেয়েটার নাম শুনে কেমন চেনা চেনা লাগছিল। কোথাও নামটা শুনেছে সে, কিন্তু মনে পড়ছে না। মেয়েটা নিজ হাতেই তাকে চা এনে খাওয়ালো। ডান হাতে ব্যথা থাকা সত্ত্বেও দিয়েই কাজটা করলো। আরেকটা ব্যাপার সে লক্ষ্য করেছে, মেয়েটার মুচকি হাসিটা খুব সুন্দর। এমন সুন্দর হাসি অনেকদিন পর সে দেখলো। নাজমুল সাহেব ছেলের প্রেমে পড়ার আভাস পেয়ে বেশ হেসেছিলেন। ছেলেটাও তার মতো প্রেমে পড়েছে। কেমন উদাসী উদাসী চেহারা হয়ে গেছে। আর নিচে নামছেই না খুব একটা, সে খেয়াল করেছে। একটু চোখে চোখে রাখতে হবে। ছেলে প্রেমে পড়ার পর কি কি কাণ্ড ঘটিয়ে বসে সব জানতে হবে। অবশ্য এখন যা যা কাণ্ড ঘটাবে সবই মজার ব্যাপার হবে। মেয়েটাকে তার খারাপ লাগেনি। খুব সোজা সাপটা মেয়ে, আর খুবই সাধারণ। নিদ্রে চোখের এই সাধারণ বিষয়টা অসাধারণ হয়ে ধরা পড়েছে বলে প্রেমে পড়েছে। নিদ্র কি জানে তার লুকিয়ে রাখা প্রেম ওর বাবা জেনে ফেলেছে? ওর হুঁশ আছে নাকি? প্রেমে পাগল প্রায় অবস্থা। হাত কেটে গেছে সেদিকে খেয়াল নেই। 2 হাত ভরে কদম নিয়ে হাজির। আজ তো পাগল। জানালার পাশে টেবিলে পানির চোখে কদম ফুল পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এত বড় বালতিতে একটা ফুলদানি পাওয়া যায়নি? নিদ্র বেশ অবাক হয়ে বলল। সত্যি কোনো ফুলদানি নেই? না, কাল বাজার থেকে আনা যাবে। কিন্তু ততক্ষণে ফুলগুলো তো শুকিয়ে যাবে। নিদ্র বেশ চড়া গলায় কথাটা বলল। অদ্রি কোনো কথা না বলে লিলিকে ডাকলো। লিলি বিরক্তি নিয়ে অদ্রির রুমে এসে উকি দিয়ে দেখলো নিদ্র অদ্রির হাত ধরে দাঁড়িয়ে কিছু একটা বলছে। নিদ্রের মেজাজ খারাপ হয়ে আছে, তার চেহারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। লিলি ভাবতেই পারেনি এমন কোনো দৃশ্য দেখতে হবে তাকে। ধাক্কাটাকে সামলে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে অদ্রিকে ডাকলো। লিলির কণ্ঠ শুনে নিদ্র দূরে সরে দাঁড়ালো। অদ্রি স্বাভাবিকভাবেই বলল, আয় ভেতরে। লিলি মাথা নিচু করে ভিতরে গিয়ে দাঁড়িয়ে রইল। সবচেয়ে বড় পানির জগটাতে পানি ভরে নিয়ে আয়, আর 2 কাপ চা নিয়ে আসবি। নিদ্রকে বলল। চায়ের সাথে কিছু খাবেন? নিদ্র বলল, না। লিলি চুপচাপ নিচে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। প্রথমে চা দিবে নাকি পানির জগ? আর নিদ্র ওভাবে হাত ধরে দাঁড়িয়েছিল কেন? ওদের মধ্যে প্রেম হচ্ছে, কিন্তু কিভাবে সম্ভব? অদ্রি তো বিধবা মহিলা, আর নিদ্র তো বিয়েই করেনি। লিলির খুব খারাপ লাগতে শুরু হয়েছে। মনের বিরুদ্ধে পানির চোখ দিয়ে আসলো। নিদ্র কদম ফুলগুলো জগের মধ্যে লিলির সামনে রাখছে। কতটা সুন্দর দেখতে নিদ্র। অদ্রি লিলিকে বলল, চা নিয়ে আয়। আর রীতা খালামণি কই? আমি দেখিনি। আচ্ছা, দেখা হলে বলিস আমি ডেকেছি।
চা দিয়ে যাওয়ার সময় লিলি অদ্রির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। নিদ্র তখনও ফুলগুলো ঠিক করছিল। লিলিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, লিলি কেমন আছো? লিলি বেশ সুন্দর করেই বলল, ভালো। আপনি কেমন আছেন? ভালো। শুনলাম তুমি নাকি আমার রুমে গিয়েছিলে। লিলি হতভম্ব হয়ে বলল, আমি গিয়েছিলাম আপনার রুমে কোনো এঁটো থালা বাসন আছে কিনা দেখার জন্য। তোমাকে কষ্ট করে নিতে আসতে হবে না, আমি নিজ দায়িত্বে দিয়ে আসবো। লিলি চলে যাওয়ার পর নিদ্র অদ্রিকে বলল, লিলির তাকানোটা আমার পছন্দ হচ্ছে না। আপনার দিকে কিভাবে তাকায় জানো? আমাকে ঠিক পছন্দ করছে না। আমি কিন্তু ওকে তেমন কিছুই বলি না। আপনি ওকে শাসন করছেন? সেদিন রাগের বশে থাপ্পড় মেরেছিলাম। এইটা তো ভুল করেছেন। এই বয়সে মেয়েদের আদর করে বোঝাতে হয়। আদর করে বুঝিয়ে দেখেছি, লাভ হয় না। মহা ঝামেলা। বাদ দিন, চা খান, ঠান্ডা হচ্ছে। হুম, অদ্রি চা কেউ খায় না, পান করে। ওই তো পান করুন। নিদ্র চায় চুমুক দিয়ে বলল, চলুন বিয়েটা সেরে ফেলি। একটু ধৈর্য ধরুন তো আপনি। অদ্রি রান্নাঘরে রিতার সাথে কথা বলছে। এমতো অবস্থায় রশিদ সাহেব এসে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।